নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেককে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অফলাইনে আবেদনের ফর্ম ফিল আপ। দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের হাতে পৌঁছে গেছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য প্রকাশিত হওয়া 12 পাতার একটি আবেদন ফর্ম। তোমরা কিভাবে আবেদন ফর্মটি পূরণ করবে সম্পূর্ণ ডিটেলসে A to Z আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রত্যেকেই কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ আজকের ভিডিওর মধ্যেই দেখানো থাকবে যে আবেদন ফর্মটির কোন ঘরে কি সঠিক তথ্য দিয়ে তোমাদের আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার তাহলে যাওয়া যাক আজকের ভিডিওর মূল বিষয়। প্রিয় দর্শক বন্ধু, তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অফলাইন আবেদন ফর্মটি অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার। দেখে নাও তোমরা আবেদন ফর্মটি তোমাদের কিভাবে সঠিকভাবে পূরণ করতে হবে। কি লেখা রয়েছে দেখো, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। এখানে দেখো 3টে কলম করা হয়েছে। এখানে প্রথম কলমটা হচ্ছে বিভাগ অর ক্ষেত্র, দ্বিতীয় কলমটি হচ্ছে বিকল্প অর ইনপুট, তৃতীয় কলমটি হচ্ছে নির্দেশনা, সঠিক হলে টিকচিহ্ন দিন। এখানে দেখুন 1 নম্বর ক বিভাগের মধ্যে পরিবারের প্রধানের নাম, ইনপুট বা বিকল্পর জায়গায় পুরো নাম লিখুন। পরিবার প্রধানের নাম পুরো এখানে লিখতে হবে। আধার কার্ড অনুযায়ী পুরো নাম লিখবেন এবং এখানে নির্দেশনার ঘরে একটি টিকমার্ক দিয়ে দেবেন। জন্ম তারিখ এখানে দিন মাস বছর আধার কার্ড থেকে ক্যালকুলেট করে লিখবেন এবং এই ঘরটিতে একটি টিকমার্ক দিতে হবে। পরিবার প্রধানের লিঙ্গ, পরিবার প্রধান পুরুষ মহিলা না অন্যান্য সেটা টিকমার্ক করতে হবে, আর এখানেও আরেকটি টিকমার্ক করতে হবে। পরিবার প্রধানের আধার কার্ড নাম্বার, আধার কার্ড থেকে আধার কার্ড নাম্বারটি লিখবেন এবং এই ঘরে টিকমার্ক করবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে সেটা লিখতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, এটা কিন্তু সংখ্যায় আপনাদের লিখতে হবে। ঠিকানা, আধার কার্ড থেকে আপনার বর্তমান স্থায়ী ঠিকানাটা লিখতে হবে এবং নির্দেশনার প্রত্যেকটা ঘরে কিন্তু টিকমার্ক করতে হবে। এখানে যোগাযোগ নাম্বার লিখতে হবে, বিশেষ করে যে মোবাইল নাম্বারটির সঙ্গে আধার নাম্বার যুক্ত আছে পরিবার প্রধানের সেই নাম্বারটি এখানে দিতে হবে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্য সংখ্যা এখানে লিখতে হবে। ইনপুট ঘরটির মধ্যে রয়েছে পরিবার প্রধান, সদস্য সংখ্যা 1। এখানে সদস্য সংখ্যা প্রথম জনের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার কার্ড থেকে আধার কার্ড নাম্বার লিখতে হবে। প্রথম জন সদস্য যিনি রয়েছেন তার ডিটেলস এখানে দেওয়ার পর এখানে দেখুন ইনপুট ঘরের মধ্যে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। প্রথম জন আবেদন করছেন, হ্যাঁ এর পাশে টিকমার্ক করবেন। বয়স 5 বছরের কম হলে আধার কার্ডে না চিহ্নিত করুন অবশ্যই। এখানে এরকমভাবেই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম মানে 5 জন সদস্যর নাম এখানে আপনি নথিভুক্ত করতে পারবেন। আপনার পরিবারের 5 জন সদস্য এখানে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, কারণ ফর্মের মধ্যেই 5 জনকে আপনি কিন্তু এন্ট্রি করতে পারবেন। এবার আমরা 10 নম্বর পয়েন্টে চলে এসেছি। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট এবং নগদ অর্থ স্থানান্তরের জন্য প্রথমে রয়েছে HOF, এটা হচ্ছে পরিবার প্রধান সম্পর্কে আপনাকে লিখতে হবে। তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোডটি এখানে দেখে লিখতে হবে। তারপর দেখুন পরিবার সদস্য যিনি প্রথমজন রয়েছেন, সদস্য নাম্বার 1, যিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন তার ব্যাংকের নাম লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোডটা এখানে লিখতে হবে। এরকমভাবে আপনি আপনার 5 নাম্বার যে পরিবারের সদস্য রয়েছে 5 জন সদস্যর ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোডটা আপনি এখানে এন্ট্রি করতে পারবেন।
আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে এবং আধার কেওয়াইসি যুক্ত আছে সেই অ্যাকাউন্টের নামটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আপনার পরিবারের যে সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক এবং আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই সদস্যেরই কিন্তু ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোডটা আপনি এখানে এন্ট্রি করবেন। এরকমভাবে আপনি আপনার পরিবারের 5 জনকে কিন্তু এখানে এন্ট্রি করতে পারবেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। এবার আমরা চলে এসেছি 11 নম্বর পয়েন্টে। এপিক HOF মানে পরিবার প্রধান এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নাম্বার সহ লিখতে হবে। প্রথমে দেখুন HOF এপিক নাম্বার, পরিবার প্রধানের এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার লিখতে হবে। বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার লিখতে হবে। সদস্য নাম্বার 1 এপিক নাম্বার লিখতে হবে, বিধানসভার ক্ষেত্র এবং অংশ নাম্বার লিখতে হবে। সদস্য নাম্বার 2 এপিক নাম্বার লিখতে হবে, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার লিখতে হবে। এরকমভাবে আপনার 5 জন সদস্যর আপনি এপিক নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার এই ফর্মটির মধ্যে লিখতে পারবেন। এবার আপনারা দেখুন আমরা কিন্তু 12 নম্বর পয়েন্টের মধ্যে চলে এসেছি। 12 নম্বর পয়েন্টটি হচ্ছে বিভাগ। এখানে আপনি কোন কাস্টের অন্তর্গত, অসংরক্ষিত মানে ইউআর, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইউআর ইডাব্লিউএস, তপশিলি জাতি এসসি, তপশিলি উপজাতি এসটি, অন্যান্য অগ্রসর শ্রেণী ওবিসি এবং বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী পিভিটিজি। আপনি আপনার যে কাস্টটি আপনার রয়েছে আপনাকে সেই কাস্টের পাশে টিকমার্ক করতে হবে। এবার বলে রাখি যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা অবশ্যই এসটি এসসি ওবিসি এই ঘরগুলোর পাশে টিকমার্ক করবেন এবং যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তারা দেখুন ইউআর ক্যাটাগরির পাশে যে বক্সটি রয়েছে সেই বক্সটিতে আপনাকে কিন্তু টিকমার্ক করতে হবে। এবার নির্দেশনার ঘরটা দেখুন। প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইডাব্লিউএস এদের ক্ষেত্রে কিন্তু শংসাপত্র মানে সার্টিফিকেট লাগবে, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি কিন্তু এখানে লাগবে। এবার আপনারা দেখুন 12 নম্বর বিভাগের আমরা বিভাগ ক্ষয়ের মধ্যে চলে এসেছি। রেশন কার্ড আর খাদ্য ভর্তুকি আপনি যদি পান তাহলে সঠিক হলে আপনাকে নির্দেশনার ঘরটিতে টিকমার্ক করতে হবে। এবার দেখুন আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ না না সেটা আপনাকে টিকমার্ক করতে হবে। এরপর দেখুন 2 নম্বর ঘরে রয়েছে, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন আপনাকে উল্লেখ করতে হবে। আপনার রেশন কার্ডের ধরন AAY PHH SPHH RKSY1 RKSY2 ভর্তুকিহীন। আপনি যে ক্যাটাগরির রেশন কার্ডটি পেয়েছেন সেই ক্যাটাগরির পাশে আপনাকে অবশ্যই টিকমার্ক করতে হবে। 3 নম্বর পয়েন্টে চলে আসুন। দেখুন পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁর পাশে টিক করবেন, যদি না হয় নার পাশে টিক করবেন। নির্দেশনার পাশে অবশ্যই টিকমার্ক কিন্তু প্রত্যেকটা ঘরেই আপনাকে করতে হবে। এবার দেখুন গ নম্বর পয়েন্টে রয়েছে সম্পদ। এখানে আপনার সম্পদের ডিটেলস দিতে হবে। নাম্বার 1 বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় না। 2 নম্বর পয়েন্টে দেখুন পারিবারিক জমির মালিকানা, যদি আপনার পারিবারিক জমির কোনো মালিকানা থাকে তাহলে হ্যাঁ, যদি না হয়ে থাকে না। রেজিস্ট্রেশন নথি মিউটেশন কপি এবং RRO হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি এখানে কিন্তু লিখতে হবে। 3 নম্বর ঘরে রয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, সেটা তোমাদের এখানে শতকে হিসেব করে লিখতে হবে। রেজিস্ট্রেশন নথি সর্বশেষ আরও জমির নথি এখানে তোমাদের ডিটেলস দিতে হবে। 4 নম্বর পয়েন্টে রয়েছে যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্যের কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি থেকে থাকে হ্যাঁ, যদি না থেকে থাকে না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা আপনাকে এখানে উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে উল্লেখ করতে হবে। গাড়ি জিপ ট্র্যাক্টর অন্তর্ভুক্ত যদি আপনার থেকে থাকে তার মডেল নাম্বার সমস্ত ডিটেলস এই নির্দেশনার ঘরে আপনাকে ফিল আপ করতে হবে। 5 নম্বর ঘরে দেখুন পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা থেকে থাকে যদি তাহলে হ্যাঁ, আর যদি না থেকে থাকে না।
এবার যদি থেকে থাকে তাহলে পরিবার প্রধানের কি সরকারি স্বাস্থ্য বিমা আছে না বেসরকারি স্বাস্থ্য বিমা আছে, বিমার অঙ্ক মানে সাম অ্যাসুয়েট এখানে লিখতে হবে, প্রিমিয়ামের বিবরণও কিন্তু এখানে দিতে হবে। প্রথমে পরিবার প্রধানের সমস্ত ডিটেলস স্বাস্থ্য বিমার, তারপর এরকমভাবে 1 নম্বর সদস্য থেকে শুরু করে 5 নম্বর সদস্যের স্বাস্থ্য বিমার সমস্ত ডিটেলস আপনি এখানে কিন্তু অন্তর্ভুক্ত করতে পারবেন। নির্দেশনার ঘরে আপনাকে টিকমার্ক করতে হবে। এবার ঘ নম্বর পয়েন্টে রয়েছে আয় অবলিক পেশার বিবরণ এখানে দিতে হবে। নাম্বার 1 পয়েন্টে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে থাকেন, মানে প্যান বা পিট্যাক্স যদি করে থাকে হ্যাঁ, যদি না করে থাকে না। 2 নম্বর ঘরে দেখুন পরিবার সদস্য সংখ্যার প্যান কার্ড যদি থেকে থাকে তাহলে হ্যাঁ, যদি থেকে থাকে তাহলে পরিবারের প্রধানের যে প্যান কার্ডের নাম্বার সেটা দিতে হবে। প্রথমে পরিবার প্রধানের নাম, প্যান কার্ড নাম্বার, এরকমভাবে আপনি 5 নম্বর সদস্যর প্যান কার্ড নাম্বার সহ নাম কিন্তু এখানে নথিভুক্ত করতে পারবেন। নির্দেশনার ঘরে আপনাকে টিকমার্ক করতে হবে। এরপর আপনারা দেখুন 3 নম্বর ঘরে রয়েছে কর্মস্থানের বিবরণ। পরিবার প্রধান সরকারি ক্ষেত্রে কাজ করে না বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, এখানে সংগঠিত কোনো স্বনির্ভর উদ্যোক্তা বা ব্যবসায় মালিক ইত্যাদি, আংশিক সময় কর্মরত মানে পার্ট টাইম কাজ করে কি না, অসংগঠিত ক্ষেত্রে স্বনির্ভর কারিগর শিল্পী কৃষক ইত্যাদি, পরিযায়ী শ্রমিক কিনা বেকার বা অন্যান্য। সমস্ত ডিটেলস পরিবার প্রধানের এখানে ফিল আপ করতে হবে, তিনি কি পেশার সঙ্গে যুক্ত। এরকমভাবে সদস্য নাম্বার 1 থেকে শুরু করে সদস্য নাম্বার 5 জনের আপনি পেশা কিন্তু এখানে অন্তর্ভুক্ত করতে পারবেন। আর সবচেয়ে উপযুক্ত ঘরে আপনাকে কিন্তু টিকমার্ক করতে হবে, মানে নির্দেশনার ঘরে। আর প্রয়োজনীয় নথিও কিন্তু আপনাকে জমা দিতে হবে, মানে ইনকাম সার্টিফিকেট। 4 নম্বর পয়েন্টে রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা। এখানে আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। আপনি দেখুন আপনার পরিবার প্রধান শিক্ষিত অশিক্ষিত না সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তার আছে, তার পাশে আপনাকে টিকমার্ক করতে হবে। পরিবার প্রধান সহ আরও 5 জন পরিবারের সদস্যের আপনাকে শিক্ষাগত যোগ্যতা এখানে নথিভুক্ত করতে হবে এবং নির্দেশনার পাশে কিন্তু আপনাকে টিকমার্ক করতে হবে প্রত্যেকটা সদস্য সংখ্যার পাশে। এবার চলে আসুন 5 নম্বর পয়েন্টের মধ্যে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। যদি হয়ে থাকে হ্যাঁ, যদি না হয়ে থাকে না। যদি হ্যাঁ হয়ে থাকে যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার এখানে লিখতে হবে। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে সেগুলো কিন্তু জমা করতে হবে, এগুলো কিন্তু স্বঘোষণা করা হয়েছে। 6 নম্বর পয়েন্টের মধ্যে চলে আসুন কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ, না হয়ে থাকে না। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বার এখানে লিখবেন। যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ কিন্তু আপনাকে সংযুক্ত করতে হবে। 7 নম্বর ঘরে চলে আসুন কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ, যদি না হয়ে থাকে না। যদি হ্যাঁ হয়ে থাকে জিএসটিআই এর নাম্বার এখানে কিন্তু লিখতে হবে। পরিবারের মোট বার্ষিক আয়ের টাকা কিন্তু এখানে হিসেব করে অঙ্কে লিখতে হবে। অন্যান্য পরিচয় নথি আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন আপনি যদি সিএর জন্য আবেদন করে থাকেন তাহলে তার বর্তমান অবস্থা সম্পর্কে আপনাকে ডিটেলস দিতে হবে। পরিবার প্রধান থেকে শুরু করে 5 জন সদস্যর নাম আপনি এখানে নথিভুক্ত করতে পারবেন। এবার দেখুন 2 নম্বর ঘরে রয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি। আপনার যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে বা শিল্পী ক্রেডিট কার্ড থেকে থাকে, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড এগুলো থেকে থাকে, পরিবার প্রধান সহ 5 জন সদস্যের নাম কিন্তু আপনাকে এখানে নথিভুক্ত করতে হবে এবং এখানে আপনাকে টিকমার্ক করতে হবে প্রত্যেকটা বিবরণ দিয়ে। 3 নম্বর পয়েন্টে চলে আসুন যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা তার ডিটেলস দিতে হবে। পরিবার প্রধান এখানে প্রযোজ্য না প্রযোজ্য নয়, হ্যাঁ না, তার পাশে আপনাকে টিকমার্ক করতে হবে এবং মামলার বিবরণ কিন্তু আপনাকে দিতে হবে। এরকমভাবে 5 জন সদস্যর নাম কিন্তু আপনাকে এখানে এন্ট্রি করতে হবে।
এবার 6 নম্বর পয়েন্টে চলে আসুন, সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। 1 নম্বরে রয়েছে বিদ্যালয় অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এখানে সদস্য নাম্বার 1 নম্বর শিশু থেকে শুরু করে 5 নম্বর শিশুর নাম আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। এখানে শিশুর সদস্য নাম্বার 1, শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, সে সরকারি স্কুলে পড়ে না সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সররত বিদ্যালয়ে পড়ে না বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে এবং নির্দেশনার ঘরে প্রত্যেকটা ডিটেলস বিস্তারিতভাবে দিয়ে টিকমার্ক করতে হবে। 2 নম্বর ঘরে রয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। এখানে শিশু সদস্য সংখ্যা 1 নম্বর থেকে শুরু করে আপনি 5 নম্বর শিশুর নাম এখানে অন্তর্ভুক্ত করতে পারবেন। এখানে দেখুন, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি, এখানে যা আপনার ডিটেলস তার পাশে আপনাকে টিকমার্ক করতে হবে। আর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে টিকাকরণের কার্ড, আইডি যদি না হয়ে থাকে, শেষ টাকা নেওয়ার তারিখ, টিকাকরণ না হয়ে থাকলে তার ডিটেলস কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে নির্দেশনার ঘরটির মধ্যে। এবার দেখুন, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ, যদি না হয়ে থাকে না। প্রকল্পের নাম লিখতে হবে, এখানে সদস্য সংখ্যা, আপনি 5 জনের ডিটেলস এখানে আপনাকে ফিল আপ করতে হবে। নিচে রয়েছে ডিক্লারেশনগুলো পড়ে নেবেন, সম্মতর ঘরটির পাশে টিকমার্ক করবেন। এখানে দেখুন স্বাক্ষর, এখানে আপনি আপনার পুরো নামটা স্বাক্ষর করবেন, যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করেন স্বাক্ষর করবেন। এরপর দেখুন নির্দেশনার ঘরে এই ফর্মটি যাচাইযোগ্য, এখানে একটি টিকমার্ক করে দেবেন। এবার একটু দ্রষ্টব্যর বিষয়টা ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। এখানে পরিবারের ডিটেলস দিতে হবে, কারণ পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করে এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তাই আপনাদের অবশ্যই কিন্তু এখানে পারিবারিক ডিটেলস দিয়েই আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে, তবেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3000 টাকা পাওয়ার জন্য এই আবেদন ফর্মটি গ্রহণযোগ্য হবে। ফর্মটির এবার একদম নিচের দিকে চলে আসবেন, এখানে আপনাকে আর কিছু ফিল আপ করতে হবে না, এটা অফিস ইউজ করে দেবে। আর এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ, এখান থেকে আপনাকে অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়ে দেওয়া হবে যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি ফিল আপ করে জমা করলেন, তার প্রমাণ হিসাবে অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনার কাছে থাকবে। আবেদন ফর্মটি কোথায় জমা করতে হবে এখনও কিছু বলেনি। 12 পাতার আবেদন ফর্ম প্রকাশিত হয়ে গেছে, যে ফর্মটি আমার কাছে এসেছে সেই ফর্মটি আমি আপনাদের ফিল আপ করে দেখিয়ে দিলাম। হয়তো বাড়িতে বিএলও পাঠাবে ফর্ম জমা নেওয়ার জন্য, বা আপনাদের এসডি অফিস, বিডিও অফিসে গিয়ে ফর্ম জমা করতে হবে, বা কোনো নতুন ক্যাম্প করা হতে পারে যেখানে ফর্ম জমা নেওয়া হবে। আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার নেবেন বলে ঠিক করেছেন অবশ্যই আবেদন ফর্মটি ফিল আপ করবেন। আবেদন ফর্মটি ডাউনলোড করবার লিঙ্ক প্রয়োজন হলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ফর্মটি ডাউনলোড করবার লিঙ্কটা প্রোভাইড করে দেব। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।